আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আজকের পাঠে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী শিক্ষক, গণিত, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের উদ্দেশ্যে রয়েছে দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় 16-4। চলো তাহলে আমরা আজকের কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 16-4 অঙ্ক নম্বর 9। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তোমরা অঙ্কের ডাকটি দেখতে পেলে, এখন আমরা এই অঙ্কটির সমাধান করব। সমাধান: ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a মিটার এবং আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ হচ্ছে b মিটার এবং উচ্চতা হচ্ছে c মিটার। চিত্রটি যদি আমরা লক্ষ্য করি, দেখি যে এখানে ভূমি হচ্ছে a। দেখো ভূমি, অর্থাৎ এখানে ভূমির যে দৈর্ঘ্যটা হচ্ছে a এবং প্রস্থ হচ্ছে b। সুতরাং ভূমির ক্ষেত্রফল হবে ab। তোমরা জানো যে আয়তাকার ঘনবস্তু অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু এখানে দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, সুতরাং তার ক্ষেত্রফল হবে ab। আয়তাকার ঘনবস্তুটির কর্ণ সূত্র জানো, √a² + b² + c²। যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হলো a, প্রস্থ হলো b এবং উচ্চতা হলো c, সুতরাং এখানে কর্ণ হচ্ছে d। তো d হচ্ছে √a² + b² + c²। এখন বন্ধুরা লক্ষ্য করি, আমরা এখানে আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান, তার মানে তার ভূমির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার এবং কর্ণ হচ্ছে 13 মিটার। প্রশ্ন মতে AB = 48, ইকুয়েশন নাম্বার 1, এবং √a² + b² + c² হচ্ছে 13, অর্থাৎ কর্ণ 13। তো আমরা দুটি সমীকরণ এখান থেকে গঠন করলাম। এখন এই সমীকরণগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা 2 থেকে নিলাম, √a² + b² + c² = 13। এখন আমরা রুট তুলে দিব। তোমরা জানো যে রুট তুলে দেওয়ার জন্য বর্গ করতে হয়। তো আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। লক্ষ্য করো বন্ধুরা, বাম পাশে যদি আমরা বর্গ করি তাহলে স্কয়ার এবং রুট উঠে যায়। তো স্কয়ার এবং রুট বাম পক্ষ থেকে উঠে গেল। যেহেতু ডান পক্ষে আমাদের কোনো রুট নেই, সুতরাং ডান পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে 13 বর্গ হচ্ছে 169, or a + b² - 2ab + c² = 169। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো a² + b²। এই a² + b² এর একটা সূত্র তোমরা জানো। এখানে লক্ষ্য করি যে a² + b², দেখো এখানে a² + b², a² + b² সূত্র হলো a + b² - 2ab। তাহলে এখানে আমরা সূত্র করে দিলাম। or a + b² - a + b² - 2 ইনটু হচ্ছে 48। এক নং সমীকরণে ab এর মান দেওয়া আছে 48 এবং c দেওয়া আছে হলো 3, কারণ উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। এখন এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এখানে যদি আমরা গুণ করি a + b² - 96 + 9, এবার এই মানগুলো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে নেব। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে 96
মাইনাস আছে বাম পক্ষে, এটা ডান পক্ষে গিয়ে প্লাস হলো, +9 এটা বাম পক্ষ থেকে ডান পক্ষে গিয়ে মাইনাস হলো। এখন যদি আমরা এই সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করে অর্থাৎ যোগ বিয়োগ করি, তাহলে আমরা মান পাই a + b হোল স্কয়ার ইকুয়াল 256। এখন বন্ধুরা আমরা উভয় পক্ষে বর্গমূল নিলাম। তো বর্গমূল যদি আমরা নিই তাহলে এই বাম পক্ষে দেখো a + b হোল স্কয়ার এবং রুটটা কেটে গেল। আর তোমরা জানো 256 একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে 16 এর বর্গ, অর্থাৎ 256 কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাই 16, অর্থাৎ 16। অতএব b ইকুয়াল 16 মাইনাস a, ইকুয়েশন নাম্বার 3। সমীকরণ 2a p ইকুয়াল 16 মাইনাস a, এটা আমরা বসিয়ে দেব। ab ইকুয়াল 48, এটা আমরা জানি। মানটা বসিয়ে দিলাম। এখন মান বসে দেখো আমরা এখানে গুণ করলাম, গুণ করলে 16a মাইনাস a স্কয়ার ইকুয়াল 48 और a স্কয়ার মাইনাস 16a প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। তো বন্ধুরা এখানে দুটি কাজ আমরা করতে পারি। আমরা বাম পক্ষের রাশিটিকে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে সরাসরি a স্কয়ার মাইনাস 16a প্লাস 48 পাই। আবার কেউ যদি মনে করে যে না আমি 48 টিকে বাম পক্ষে নিয়ে এনে অতঃপর মাইনাস দ্বারা গুণ করব, তাহলেও একই রাশি পাওয়া যাবে। এখন আমরা 48 কে মিডল টার্ম করব। তোমরা জানো 48 কে যদি আমরা ভাঙি এভাবে যে 4 12 48, তাহলে আমরা 16 পাই। অন্যভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের লক্ষ্যটি হাসিল হবে না। এই জন্য আমরা 48 4 12 48, 12 এবং 4 মিলে 16 হয়। এখন যদি আমরা a কমন নেই প্রথম দুটি রাশি থেকে, দেখো এখানে প্রথম দুটি রাশি থেকে a কমন যাচ্ছে, তো এখানে a স্কয়ার ছিল, a কমন নিলে a * 12 থাকে। এরপরে আমরা -4a প্লাস 48, এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। সরি, এখানে 6 হবে না, এখানে 4 হবে, এখানে 4 হবে, দুঃখিত আমি, এখানে 6 এর পরিবর্তে 4 হবে, তাহলে হলো a - 12। তাহলে আমরা লক্ষ্য করি a - 12 একটি উৎপাদক আর a - 4 আরেকটি হচ্ছে উৎপাদক। তাহলে দুটি উৎপাদকের গুণফল হলো 0। দুটি উৎপাদকের গুণফল তখনই 0 হতে পারে যখন তারা পৃথকভাবে 0 হয়। তো অতএব আমরা লিখতে পারি হয় a - 12 ইকুয়াল টু 0, অতএব a ইকুয়াল 12, অথবা a - 4 ইকুয়াল টু 0, অতএব a ইকুয়াল টু 2। তাহলে দুটি ধনাত্মক মান পাওয়া গেল, দুটি ধনাত্মক মান পাওয়া গেল, সুতরাং দুটি গ্রহণযোগ্য। এখন এই মানগুলি আমরা সমীকরণ 3 এ বসিয়ে দেব। এর মান 3 এ বসাই। যখন a ইকুয়াল টু 12, তখন b ইকুয়াল টু, আমরা এর মানটা বসিয়ে দেব। এর মানটা হচ্ছে 12, বসালে এখানে পাওয়া যায় b ইকুয়াল টু হচ্ছে 4। যখন a ইকুয়াল টু 4, তখন b ইকুয়াল টু হচ্ছে মান বসে তখন হলো 12। তাহলে আমরা দেখলাম যে এর মান দুটি পাওয়া গেল, বীর মানও দুটি পাওয়া গেল। দেখো এর মান হচ্ছে এখানে 12 এবং 4, বীর মানও 12 এবং 4, দুটি করে মান পাওয়া গিয়েছে। কিন্তু তোমরা জানো যে দৈর্ঘ্য সবসময় প্রস্থ অপেক্ষা বড় হয়, এই জন্য a ইজ গ্রেটার দ্যান হচ্ছে b। তাহলে আমরা এর নিব বৃহত্তম মানটি এর হবে এবং ক্ষুদ্রতম মানটি নিব হলো b, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা সবসময় কি হয়, বড় হয়। অতএব আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য a ইকুয়াল টু 12 মিটার এবং আয়তাকার ঘনবস্তুর প্রস্থ b ইকুয়াল টু হচ্ছে 4 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করলাম, তোমরা দেখলে। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। বিষয়টি বোঝার জন্য তোমাকে বারে বারে প্র্যাকটিস করতে হবে, মনে রাখার জন্য, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বন্ধুরা, আরেকটি সমস্যা আমরা সমাধান করব তোমাদের বইয়ের 11 নম্বর এই গাণিতিক সমস্যাটি। তো একটি
আয়তাকার বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গমিটার হবে। এখানে 88 বর্গমিটার। এবং ক্ষেত্রফল এখানে 88 বর্গমিটার। এখানে আমরা লিখব হলো এখানে 88 বর্গমিটার। এখানে লেখা হলো 88, এখানে হবে 88 বর্গমিটার। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। যাক, এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গমিটার। বাক্সটি কাঠের পুরুত্ব নির্ণয় করো। অত্যন্ত কমন একটি অঙ্ক, বিভিন্ন সময় পড়ে এসেছে। তোমরা একটি বাক্স দেখতে পাচ্ছ। লক্ষ্য করো বাক্সটির দৈর্ঘ্য অর্থাৎ বাহির থেকে, এইখান থেকে এই পর্যন্ত বাহির থেকে দৈর্ঘ্যটার মান হচ্ছে 8 এবং এখানে যে আমাদের প্রস্থটি দেওয়া আছে প্রস্থটির মান হচ্ছে 6 এবং এখানে যে উচ্চতাটি দেওয়া আছে উচ্চতা হলো 4 সেন্টিমিটার। এবং ভিতরের যে সম্পূর্ণ পৃষ্ঠ, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠ, এই সম্পূর্ণ পৃষ্ঠটির ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ মিটার। তো কাঠের যে পুরুত্ব সেটা আমাকে নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা নির্ণয় করি। ধরি বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এই যে তোমরা কাঠটা দেখতে পাচ্ছ বাক্সের, যেখানে কাঠ, এই পুরুত্বটা হলো x সেন্টিমিটার। অতএব বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, বাক্সটির ভিতরের দৈর্ঘ্য 8 - 2x সেন্টিমিটার। স্বভাবতই প্রশ্ন জাগে যে 8 - 2x কেন হলো। লক্ষ্য করি বন্ধুরা, আমরা কিন্তু বাহিরে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আমাদের আছে হলো 8। এখন লক্ষ্য করো কাঠের পুরুত্ব আমি যদি দৈর্ঘ্য বরাবর দিই, তাহলে এই পাশে কাঠের পুরুত্ব হলো x এবং এই পাশে কাঠের পুরুত্ব হলো x। তাহলে দুই পাশে x বাদ যাবে, কারণ আমি ভিতরেরটা বের করতে চাচ্ছি। একইভাবে আমরা লিখতে পারি বাক্সটির ভিতরের প্রস্থ b = 6 - 2x। তোমরা লক্ষ্য করো যে এখান থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্যটা দেওয়া আছে হলো 6। যেহেতু এই পাশে কাঠের পুরুত্ব, এখানে কাঠের পুরুত্ব হলো x এবং এই পাশেও কাঠের পুরুত্ব হলো x, সুতরাং 6 - 2x সেন্টিমিটার হবে ভিতরের প্রস্থ। এবং উচ্চতার ক্ষেত্রেও একই হবে, 4 - 2x সেন্টিমিটার। যেহেতু আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, সুতরাং আমরা এখান থেকে সম্পূর্ণ তলের ক্ষেত্রফলটা বের করতে পারি। অতএব বাক্সটির ভিতরের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, তোমরা সূত্রটি জানো, 2 × AB + BC + CA, যখন দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b এবং উচ্চতা হলো c। সেক্ষেত্রে এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। তোমরা জানো যে এখানে লক্ষ্য করো যে এর মান দেওয়া আছে হলো 8, এই যে এর মান দেওয়া আছে হলো 8 - 6, এটা আমরা বসিয়ে দিলাম। এরপরে b এর মান দেওয়া আছে হলো 6 - 2, এটা আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ মানগুলো বসালে এরকম একটি রাশি দাঁড়ায়। এখন দেখো, এখন আমরা এগুলো গুণ করব। যদি আমরা এটা গুণ করি, লক্ষ্য করো এখানে যদি গুণ করি, দুটো রাশি যদি গুণ করি, তাহলে এখানে 6 এর সাথে 6 8 গুণ হবে 48। এরপর 6 দ্বারা যদি আমি 2x কে গুণ করি, সেটা গুণে 12x। আবার 2x দ্বারা যদি 8 কে গুণ করি 16x, 2x গুণ করলে হবে হলো 4x²। এইভাবে আমরা সবগুলো রাশি গুণ করে দেব। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা সবগুলো রাশিকে গুণ করেছি। তোমরা নিশ্চয়ই গুণ করতে পারো। গুণ করাটা এখানে দেখানো হয়নি। তো এখন দেখো, যদি আমরা যোগ করি, এখানে 4x², অর্থাৎ 12x²। এরপরে সবগুলো x যদি আমরা গুণ করি, তাহলে পাওয়া যায় 72x + 104 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল পাওয়া গেল 2 × 12x² - 72x + 104। প্রশ্ন মতে 2 × 12x² - 72x + 104 হচ্ছে 88, কারণ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল দেওয়া আছে হলো 88। বন্ধুরা, এখন উভয় পাশে আমরা 2 দ্বারা ভাগ করে দেই। দেখো এখানে আছে হলো 2, এখানে 2, এখন 2 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 44। এখন 44 এটা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ থেকে আমরা এটা বাম পক্ষে ট্রান্সফার করব।
দেখো বন্ধুরা, এখানে প্লাস চিহ্ন আছে, যদিও চিহ্ন দেখা যাচ্ছে না, তার মানে কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে, তাহলে এটা ডান পাশে গিয়ে মাইনাস হলো। এখন আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকে 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 60 ইকুয়াল টু 0। তো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখো 12 যদি কমন নেই, সবগুলো দ্বারা সংখ্যাকে 12 দ্বারা ভাগ করা যাচ্ছে। 12 দ্বারা 12 কে ভাগ করলে থাকে হলো x স্কয়ার, 6 12 72, 5 12 60, এই সংখ্যাগুলো এখানে থাকছে। তাহলে ওই পক্ষে যদি আমরা 12 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের রাশিটি দাঁড়ায় x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। এটি হচ্ছে সমীকরণ। और x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটিকে আমরা মিডল টার্ম করব। তোমরা জানো এখানে আমাদের সংখ্যাটি, রাশির যে সংখ্যাটি আছে x মুক্তিতে হচ্ছে 5, তাহলে 5 কে আমরা দুটি সংখ্যা যেভাবে বিভক্ত করতে পারি সেটা হচ্ছে 5 একে 5, 5 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যায় 5, এবং যদি যোগ করি তাহলে পাওয়া যায় হলো 6। তাহলে এখানে আমরা 5 কে ভাঙলাম হলো 5 আর 1, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5। লক্ষ্য করো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা x কমন নিতে পারি। তো x যদি আমরা কমন নিই তাহলে x মাইনাস 5, আর এই দুইটার সাথে যদি আমরা 1 কমন নিই তাহলে x মাইনাস 5। লক্ষ্য করি এখানে যে এখানে সামনে মাইনাস থাকার কারণে এখানে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন দুটি এখানে যদি আমরা x মাইনাস 5 কমন নিই তাহলে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 আমরা দুটি উৎপাদক পাই। তো এই দুটি উৎপাদকের দুটি গুণফল ইকুয়াল টু 0, সুতরাং তারা প্রত্যেকই আলাদাভাবে 0 হতে পারবে। তো এখানে x ইকুয়াল টু x মাইনাস 5 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু হচ্ছে 5। একইভাবে আমরা লিখতে পারি, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 1। x ইকুয়াল টু 5 গ্রহণযোগ্য নয়, কারণ বাক্সের প্রদত্ত উচ্চতা অপেক্ষা বড় হতে পারে না। বন্ধুরা লক্ষ্য করো, একটি বাক্সের উচ্চতা দেওয়া আছে হলো 4, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। তো সেই ক্ষেত্রে বাক্সটির পুরুত্ব কখনোই তার চাইতে বড় অর্থাৎ 5 হতে পারবে না, এটা অবাস্তব। এই জন্য x ইকুয়াল টু 5 এটা গ্রহণযোগ্য নয়। অতএব x এর আরেকটি মান আমাদের আছে x ইকুয়াল টু 1, সুতরাং বাক্সটির পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, যেটা গ্রহণযোগ্য মান। সুতরাং আমরা বাক্সটির পুরুত্ব নির্ণয় করলাম, পুরুত্ব পাওয়া গেল 1 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে একটি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি তোমরা লিখে নাও। তোমরা চিত্রে একটি বাক্স দেখতে পাচ্ছ, একটি বাক্স দেখতে পাচ্ছ তোমরা। সেই বাক্সটির বাইরের মাপ এগুলো সব এখানে বলা আছে যে বাক্সটির বাইরের মাপ দেওয়া আছে। বাইরের মাপ হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 7 সেন্টিমিটার। ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাত্রাগুলো দেখানো হয়েছে। এর ভিতরের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 262 বর্গ সেন্টিমিটার এবং বাক্সটির বৃহত্তম তলের সমান বাহু বিশিষ্ট একটি রম্বসের কর্ণ দেওয়া আছে 16 সেন্টিমিটার। বাক্সটির বৃহত্তম তলের সমান বাহু বিশিষ্ট। তো বৃহত্তম তলের সমান বাহু, তাহলে বৃহত্তম তল হলো আমাদের 10 সেন্টিমিটার একটি দৈর্ঘ্য, এবং আমরা যে রম্বসটির কথা বলছি তার একটি কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার। ক ডি এর মান নির্ণয় করো। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ডি হচ্ছে বাক্সটির কর্ণ, সুতরাং কর্ণের মান নির্ণয় করতে হবে। তোমরা অতি সহজে একটি সূত্র ব্যবহার করে মানটা বের করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে বাক্সটির দেয়ালের পুরুত্ব নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপ একটি অঙ্ক আজ তোমাদের সমাধান করে দেখিয়েছি। আমি আশা করি উক্ত অঙ্কটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে এই অঙ্কটিও সমাধান করতে পারবে। এবং গ হচ্ছে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো রম্বসের একটি কর্ণ দেওয়া আছে 16 সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল তোমরা বের করতে পারবে যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের জন্য আমার উপস্থাপনা। তো পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে
আজকের মতো পাঠদান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।